আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকের এই ক্লাসে আমি পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলন অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অবতল দর্পণে রশ্মিচিত্র অঙ্কন। কিভাবে খুবই সহজে আমরা অবতল দর্পণে রশ্মিচিত্র অঙ্কন করতে পারি সে টেকনিক আজকে দেখানো হবে। একই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর সেগুলো হচ্ছে দর্পণ ও উহার প্রকারভেদ এবং কিভাবে তাদেরকে আমরা চিনব, প্রধান অক্ষ, বক্রতার ব্যাসার্ধ, বক্রতার কেন্দ্র, ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দু, মেরু, এই সমস্ত বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দর্পণের রশ্মিচিত্র অঙ্কন। তো এই রশ্মিচিত্র অঙ্কন যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে দর্পণে প্রতিবিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি খুবই সহজে নির্ণয় করতে পারবো। একই সাথে এই দর্পণ সংক্রান্ত যে কোনো গাণিতিক সমস্যার সমাধান আমরা সহজে করতে পারবো। সো প্রথমেই তাহলে আমরা জেনে নেই যে আসলে দর্পণ বিষয়টা কি। তো দর্পণ হচ্ছে একটা গোলকের অংশ বিশেষ। ধরে নিলাম এই একটা গোলক, তো এগুলো হচ্ছে এই পুরো গোলকের একটা অংশ যদি আমরা কেটে নেই তাহলে সেটা হবে এক ধরনের দর্পণ। যেমন আমরা এই পর্যন্ত কেটে নিলাম, ওকে। তাহলে এই দর্পণটাকে আমরা এই গোলকটাকে পুরোটা গোলককে আমরা মুছে দিলাম যে এটা নেই। তার মানে এই যে অংশটা রয়ে গেল এটা একটা দর্পণ, আমরা এটাও মুছে দিলাম। তাহলে আমরা একটা দর্পণ পেয়ে গেলাম। আসলে দর্পণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটি উত্তল দর্পণ। তাহলে আমাদের আগেই বুঝতে হবে যে অবতল দর্পণ আর উত্তল দর্পণ কি, কিভাবে আমরা অবতল দর্পণকে চিনব এবং কিভাবে উত্তল দর্পণকে চিনব। তো আমরা খুবই সংক্ষেপে চিত্রের মাধ্যমে এই বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। এই যে একটা দর্পণ আমরা পেলাম, আমরা দেখেই বুঝতে পারবো এটা কোন ধরনের দর্পণ। সে টেকনিকটা কি, যে এই যে এই দর্পণের মধ্যে এখানে যে কিছু খাস কাটা মতো আছে, এটাকে আমরা এই দর্পণের উপর প্রলেপ বুঝবো। এটাকে আমরা প্রলেপ দেওয়া বুঝবো, অর্থাৎ দর্পণের একটা প্রান্তে প্রলেপ দিতে হয়। তো তাহলে এটা কোন ধরনের দর্পণ, অবতল নাকি উত্তল, এইটা আমাদেরকে এখন বুঝতে হবে। দেখে আমরা বুঝবো যে এটা অবতল না উত্তল দর্পণ। ওকে, কিভাবে বুঝবো? যখন এই যে দর্পণের উঁচু প্রান্ত, উঁচু পৃষ্ঠ প্রলেপ দেওয়া থাকবে, যেমন এটা একটা দর্পণ, এই যে উঁচু পৃষ্ঠের মধ্যে আমরা প্রলেপ দিলাম, তাহলে দর্পণ হিসেবে ব্যবহৃত হবে নিচু পৃষ্ঠটা, ভিতরের প্রান্ত, ভিতরের পৃষ্ঠটা। তাহলে এইটা হচ্ছে অবতল দর্পণ। তাহলে এটাও একটা অবতল দর্পণ, কারণ উঁচু যে পৃষ্ঠ বা উঁচু যে প্রান্তটা আছে, উঁচু প্রান্ত, সেই প্রান্তে দেওয়া আছে কি প্রলেপ। তাহলে এই নিচু প্রান্ত অর্থাৎ ভিতরের প্রান্তে আমরা দর্পণ হিসেবে ব্যবহার করব। এই জন্য এই দর্পণটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, এটা হচ্ছে অবতল দর্পণ। আর যদি আমরা উঁচু প্রান্তকে দর্পণ হিসেবে ব্যবহার করি, যেমন একই দর্পণ, কোনো ডিফারেন্স নাই, দর্পণ একটাই, তার প্রলেপ যদি আমরা নিচু প্রান্তে দেই, নিচু পৃষ্ঠকে প্রলেপ দিয়ে লাগিয়ে দেই, আর দর্পণ হিসেবে যদি উঁচু প্রান্ত ব্যবহার করি, তাহলে এই দর্পণটা হবে উত্তল দর্পণ। ঠিক আছে, আশা রাখি বিষয়টা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে যে কখন আমরা উত্তল দর্পণ বলবো আর কখন অবতল দর্পণ বলবো। আসলে দর্পণ একই, যখন আমাদেরকে বুঝতে হবে যে কোন প্রান্তটা বা কোন পৃষ্ঠটা আমরা দর্পণ হিসেবে ব্যবহার করছি আর কোন পৃষ্ঠে আমরা প্রলেপ দিচ্ছি, এর মাধ্যমে আমরা উত্তল এবং অবতল দর্পণকে চিনতে পারবো। ওকে, এখন তাহলে আমরা
মূল আলোচনায় চলে আসি যে এই একটা দর্পণ, এই দর্পণের মাধ্যমে আমরা প্রকাশ করব এই যে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব একই সাথে। তারপরে আমরা অবতল দর্পণ রশ্মি চিত্র অঙ্কনের টেকনিকগুলো দেখাবো। তো যেহেতু একটা গোলক ছিল, আমরা একটু আগে দেখিয়েছি এটা একটা গোলক, গোলক থেকে একটা অংশ কেটে দিয়েছি। এই যে এই বিন্দুটা আমরা ধরে নিব মেরু, ঠিক আছে। তো মেরু কি, একদম শেষের যে টার্মটা দেওয়া আছে সেই বিষয়টা আমরা আগে দেখব। মেরুটা কি, যখন একটা দর্পণের যদি উত্তল দর্পণ হয় তাহলে সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে মেরু, সর্বোচ্চ, অর্থাৎ এইখান দিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, আর এই বিন্দুটাই হবে তার মেরু। আর যদি অবতল দর্পণ হয় তাহলে সর্বনিম্ন বিন্দু, কারণ অবতল দর্পণ তো আমরা এই দিক দিয়ে চিন্তা করব, ভিতরের প্রান্ত দিয়ে, এবং ক্রমেই সে উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছে, সর্বনিম্ন বিন্দু যেটা সেটা হচ্ছে মেরু। তাহলে উত্তলের দিকে হচ্ছে সর্বোচ্চ বিন্দু, আর অবতলের ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন বিন্দুকে আমরা মেরু বলবো, ঠিক আছে। আরেকভাবে আমরা বলতে পারি, যখন প্রধান অক্ষ দর্পণের যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে তার মেরু। ওকে, তো এখন মেরু বিষয়টা কি আমরা ক্লিয়ার হলাম। তো এখন আমরা বক্রতার কেন্দ্র নিয়ে আলোচনা করব। বক্রতার কেন্দ্র হচ্ছে এই যে দর্পণটা, এটা হচ্ছে অবতল দর্পণ, এই দর্পণটা যে গোলক থেকে কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ এটা একটা গোলক ছিল, আমরা যদি চিন্তা করি এই দিক দিয়ে, তাহলে এটা কী ছিল, একটা গোলক ছিল। যে গোলক থেকে নেওয়া হয়েছে সেই গোলকের যে কেন্দ্র ছিল, ধরলাম এটা হচ্ছে কেন্দ্র, এটা যদি আমরা গোলক আঁকাই তাহলে এটার কেন্দ্র হবে এটা, ঠিক আছে। এই গোলকের কেন্দ্রটা কি, এটা। তাহলে এই বিন্দুটাই হচ্ছে বক্রতার কেন্দ্র, অর্থাৎ দর্পণ যে গোলকের অংশবিশেষ সেই গোলকের কেন্দ্রকে এই বক্রতার কেন্দ্র বলে। তাহলে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ওকে, তো এই বক্রতার কেন্দ্রকে আমরা সাধারণত সি দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে সেন্টার আর কি, সি দ্বারা প্রকাশ করলাম। তখন বক্রতার কেন্দ্র বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো। বক্রতার কেন্দ্রের পরে আমরা নিব বক্রতার ব্যাসার্ধ। আমরা জ্যামিতি প্রান্তে শিখে এসেছি একটা বৃত্তের, ধরে নিলাম এটা একটা বৃত্ত। তো বৃত্তর একটা কেন্দ্র যদি হয় তাহলে কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত, অর্থাৎ এরিয়া, চারদিকের যে একটা বাউন্ডারি, সেই বাউন্ডারি, এটাকে পরিসীমা বলা হয়, পরিধি বলা হয়, ঠিক আছে। তো এই পরিসীমা বা পরিধি পর্যন্ত যে দূরত্ব কেন্দ্র থেকে তাকে বলে ব্যাসার্ধ, ঠিক আছে। যেহেতু এটা বক্রতার কেন্দ্র তাহলে এটাকে আমরা নাম দেব বক্রতার ব্যাসার্ধ। এর অর্থ হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে। অর্থাৎ এখানে সি এ, এই আমরা এসি ধরলাম, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ওকে, আর এই বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? আর দ্বারা। এ হারা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের প্রকাশক চিহ্ন। এটা আমরা মনে রাখবো এখন। তাহলে বক্রতার ব্যাসার্ধ কি আমরা মোটামুটি ক্লিয়ার হলাম। এইটাই হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এই পর্যন্ত দূরত্বটা। ওকে, ফোকাস হচ্ছে যখন কোনো দর্পণে কতগুলো আলোক রশ্মি প্রতিফলিত হয় বা পতিত হয়। ধরলাম এই একটা আলোক রশ্মি সমান্তরালে আসলো, আলোক রশ্মি গেল, আর একটা আলোক রশ্মি এখান দিয়ে চলে গেল, এই দিক দিয়ে একটা আলোক রশ্মি চলে গেল, এখান দিয়ে আরেকটা আলোক রশ্মি চলে গেল। এই যে দর্পণের মধ্যে কতগুলো আলোক রশ্মি পতিত হলো, পতিত হওয়ার পরে তারা দর্পণ থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তো প্রতিফলিত হয়ে ফিরে আসবে এই পথে, প্রতিফলিত হয়ে ফিরে আসবে এই পথে। রশ্মিগুলা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুকে আমরা বলবো ফোকাস বিন্দু। ওকে, প্রধান অক্ষ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো যে বিন্দুতে মিলিত হলো সেটা হচ্ছে ফোকাস বিন্দু। এটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে। আর যদি উত্তল দর্পণ হয় তাহলে এই যে পিছনের দিকে বর্ধিত হলো, পিছনের দিকে বর্ধিত হলো, মানে পিছন থেকে বর্ধিত হয়ে যে বিন্দু থেকে প্রতিসরিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটাই হবে ফোকাস বিন্দু। তো এই ক্ষেত্রে হবে এটা ফোকাস বিন্দু, আর অবতল দর্পণের ক্ষেত্রে হচ্ছে এটা ফোকাস বিন্দু। তো এই ফোকাস বিন্দুকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, ফোকাস বিন্দুকে এফ দ্বারা প্রকাশ করি। ওকে, তাহলে
ফোকাস বিন্দু কাকে বলে আমরা আশা রাখি বুঝতে পেরেছি। তারপর আরেকবার একটু বলি যে কতগুলো আলোক রশ্মি যখন দর্পণের উপরে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হবে অথবা যে বিন্দু থেকে প্রতিসরিত হচ্ছে বলে মনে হবে সেই বিন্দুকে আমরা ফোকাস বিন্দু বলবো। ঠিক আছে, তাহলে এফ হচ্ছে ফোকাস বিন্দু। ঠিক আছে, তো এখন আমরা ক্লিয়ার হব ফোকাস দূরত্ব আসলে কি। এই যে ফোকাস দূরত্ব, এই বিষয়টা নিয়ে আমরা এখন ক্লিয়ার হব। তো ফোকাস দূরত্ব কাকে বলে? ফোকাস দূরত্ব হচ্ছে ফোকাস বিন্দু থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। অর্থাৎ এই যে ফোকাস বিন্দু, এই বিন্দু থেকে যে মেরু পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বলবো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব তাহলে কি? এফ এ। ওকে, তো এই ফোকাস দূরত্বকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা প্রকাশ করি। আর এই যে বক্রতার ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করি। এখন এই ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ এই দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা এখন বলবো। কি সম্পর্ক? এই যে বক্রতার কেন্দ্র এবং মেরু, এই দুইটার ঠিক মাঝখানের যে বিন্দু, সেই বিন্দুটাই হবে ফোকাস বিন্দু। ওকে, অর্থাৎ এখানে হবে সিএফ ইকুয়াল টু হবে এএফ। ঠিক আছে, সিএফ মানে এইটুক সমান এইটুক। তাহলে এই পুরো এ সিটা কত হবে? এটা দ্বিগুণ হবে, দ্বিগুণ এফ হবে, এফ এর দ্বিগুণ। তাহলে এ সিকে যদি আর দ্বারা প্রকাশ করি আমরা, আর ইকুয়াল টু 2f। অর্থাৎ এটাকে যদি আমরা শুধু এফ নির্ণয় করতে যাই, ফোকাস দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে কি হবে? r/2। এই সূত্রটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ এই সূত্রের সাহায্যে আমরা অনেক অঙ্ক সমাধান করব। তো আশা রাখি বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন শুধু রয়ে গেল প্রধান অক্ষ। তো প্রধান অক্ষ কাকে বলে? প্রধান অক্ষ হচ্ছে বক্রতার কেন্দ্র, ফোকাস বিন্দু ও মেরু দিয়ে গমনকারী। বক্রতার কেন্দ্র, ফোকাস বিন্দু, মেরু দিয়ে গমনকারী সরল রেখাই হচ্ছে প্রধান অক্ষ। অর্থাৎ এটা যদি একটা দর্পণ হয়, আর এটা যদি মেরু হয়, আর এটা যদি ফোকাস বিন্দু হয়, এটা যদি বক্রতার কেন্দ্র হয়, তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যে সরল রেখা গমন করবে সেই রেখাটাই হবে প্রধান অক্ষ। তো এটাকে আরও বর্ধিত করলাম, ধরলাম এটা হচ্ছে পি, তাহলে এই পি এ পুরাটাই হচ্ছে প্রধান অক্ষ। ওকে, তাহলে প্রধান অক্ষ কি আমরা ক্লিয়ার হলাম। আর প্রধান অক্ষেরই অংশ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব। আশা রাখি এই বিষয়গুলো, টার্মগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা আসল যে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, তা হচ্ছে রশ্মি চিত্র অঙ্কন। এই রশ্মি চিত্র অঙ্কন করতে গেলে এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ হতো, তাই এগুলোকে আগে আলোচনা করে নিলাম। তো রশ্মি চিত্র অঙ্কনের জন্য আমরা 3টে নিয়ম ফলো করব। কয়টা নিয়ম? 3টে নিয়ম ফলো করব। তো যেহেতু আজকে আমরা অবতল দর্পণে রশ্মি চিত্র অঙ্কন করব শুধু, তাই আমরা অবতল দর্পণকে নিয়েই কল্পনা করব, উত্তল দর্পণের মধ্যে যাব না, সেটা অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করা যাবে। তো 1 নাম্বার রুলস হচ্ছে, যখন একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গমন করবে এবং দর্পণে প্রতিফলিত হয়ে ঠিক ফোকাস বিন্দুতে ফিরে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তার 1 নাম্বার রুলস। তাহলে আমরা বিষয়টাকে চিত্রের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। তো এই আলোক রশ্মিটা এই প্রধান অক্ষের সমান্তরালে গমন করে এই যে দর্পণের এই বিন্দুতে প্রতিফলিত হয়েছে, এইখান থেকে প্রতিফলিত হয়ে এই যে ফোকাস, এটার আমরা ফোকাস বিন্দু ধরব, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এই ফোকাস বিন্দু দেশে প্রবেশ করবে। এইটি হচ্ছে আমাদের মেইন একটা রুলস, 1 নাম্বার রুলস। তো এখন আসি আমরা 2 নাম্বার রুলসের মধ্যে। 2 নাম্বার রুলস হচ্ছে এটার বিপরীত। এই যে 1 নাম্বার রুলসের বিপরীত সহজে আমরা মনে রাখবো। বিপরীত কীরকম? এটা গেছে সমান্তরালে, ফিরে আসছে ফোকাস দিয়ে, আর এটা ফোকাস দিয়ে যাবে, ফিরে আসবে সমান্তরালে। ওকে, খুবই সহজ। তা আলোক রশ্মিটা যাবে কোন দিক দিয়ে? ফোকাস বিন্দু দিয়ে যাবে। এটা যেমন
প্রধান অক্ষের সমান্তরালে গেছে আর আসছে ফোকাস বিন্দু দিয়ে, আর এটার মধ্যে যাবে কোন দিক দিয়ে? ফোকাস বিন্দু দিয়ে যাবে আর ফিরে আসবে এই যে প্রধান অক্ষ আছে এই প্রধান অক্ষের সমান্তরালে। এটা হচ্ছে রুলস। এটা গেল ফোকাস বিন্দু দিয়ে, ফিরে আসলো প্রধান অক্ষের সমান্তরালে। এই হচ্ছে 2 নাম্বার রুলস। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ রুলস, এগুলা অবশ্যই মনে রাখতে হবে। আমরা এই যে রশ্মি চিত্র এই 2টা রুলস দিয়ে আঁকাতে পারবো। 2-1টার মধ্যে আমাদের বক্রতার কেন্দ্রের একটা প্রয়োজন পড়বে। তো এই 2টা যদি মনে রাখি তাহলে খুবই সহজে আমরা রশ্মি চিত্র অঙ্কন করতে পারবো। তো 3 নম্বরে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যাবে আলোক রশ্মি, আবার ফিরেও আসবে বক্রতার কেন্দ্র দিয়ে, অর্থাৎ যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে ফিরে আসবে। তাহলে এখানে একটা চিত্র আমরা অঙ্কন করে দেখাই। বক্রতার কেন্দ্র দিয়ে গমন করবে আর বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে। এই হচ্ছে 3 নাম্বার রুলস। ওকে, আচ্ছা। তো এখন একটা প্রধান অক্ষ আঁকাই। এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ওকে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এই ক্ষেত্রে আলোক রশ্মি যাবে বক্রতার কেন্দ্র দিয়ে। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে আমরা একটা আলোক রশ্মি দেই। এই যে বক্রতার কেন্দ্র দিয়ে গেল, যা দর্পণের মধ্যে প্রতিফলিত হলো, গেল এদিকে, আবার প্রতিফলিত হয়ে একই পথে ফিরে আসবে। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যখন আলোক রশ্মি যাবে তখন একই পথে ফিরে আসবে। এটা একটা রুলস। এটা হচ্ছে 3 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন ফোকাস দেওয়া যাবে এই প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে। 1 নম্বর হচ্ছে যখন প্রধান অক্ষের সমান্তরালে যাবে ফোকাস দিয়ে ফিরে আসবে। জাস্ট এই 2টা হচ্ছে পরস্পর বিপরীত। তো এখন আমরা এই রশ্মি চিত্র যে 3টা রুলস, এই রুলসগুলো ব্যবহার করে কিভাবে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে, কোথায় হবে, তার প্রকৃতি কেমন হবে, এই বিষয়ে একটু ধারণা দেব। তো এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে পুরোপুরি একটা ক্লাস নেব। সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। তখন দেখি এই যে একটা চিত্র আমরা ধরে নিলাম, যেটা একটা হচ্ছে অবতল দর্পণ। তো এটা হচ্ছে প্রধান অক্ষ। ওকে, তো এই প্রধান অক্ষ, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এখন আমরা প্রথমেই বলছি যে এই একটা বস্তু যদি এখানে থাকে, এটা ধরে নিলাম একটা বস্তু, তো এই বস্তু থেকে আলোক রশ্মি গেল প্রধান অক্ষের সমান্তরালে গেছে, এটা তো ফিরে আসবে কোন দিক দিয়ে? প্রথমে আমরা শিখেছি এটা ফোকাস দিয়ে ফিরে আসবে। ওকে, তো ফোকাস দিয়ে যেহেতু ফিরে এসছে, এখন আরেকটা আলোক রশ্মি না গেলে তো এই প্রতিফলিত রশ্মির মধ্যে ছেদ হবে না, ছেদ না হলে প্রতিবিম্ব গঠন হবে না। তাহলে আরেকটা আলোক রশ্মি আমরা দেব, কোন দিক দিয়ে দেব? সেটা দেব ধরে নিলাম ফোকাস বিন্দুতে দেব। অন্য 2 দিক দিয়েই দেওয়া যাইতে পারে, ফোকাস বিন্দুতে দিলাম। এটা ফোকাস বিন্দুতে গেল, তাহলে ফিরে আসবে কোন দিক দিয়ে? এটা বিপরীত, এটা ফোকাস দিয়ে গেছে, ফিরে আসবে প্রধান অক্ষের সমান্তরালে। ঠিক আছে, তো প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসলো। তাহলে এইখানে মিলিত হলো, এই যে ছেদ বিন্দু, এই বিন্দুতেই প্রতিবিম্ব গঠিত হবে। এটা হচ্ছে প্রতিবিম্ব, মানে অর্থাৎ এই যে বস্তুটা আছে এই বস্তুর প্রতিবিম্ব হচ্ছে এটা। এই বিন্দুতে আমরা গঠিত করলাম, ধরে নিলাম এটা পি বিন্দু, এটা ধরলাম কিউ। তাহলে এই যে পি কিউ, এটা হবে এই বস্তুটার, ধরে নিলাম এটা এ, এটা আই, এই এ আই বস্তুর প্রতিবিম্ব। তাহলে এই যে এই জায়গায় হলো কিভাবে, এটা আমরা এই চিত্রের মাধ্যমেই, রশ্মি চিত্রের মাধ্যমেই বুঝতে পারলাম আর কি। ঠিক আছে, তো এভাবে আমরা প্রতিবিম্ব গঠিত করব। অবশ্য সেই বিষয়ে কোথায় কোন প্রতিবিম্ব গঠিত হবে, বস্তু কোথায় রাখলে কোথায় গঠিত হবে, সেটা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। তো আশা রাখি আমাদের এই বিষয়টি একদম ক্লিয়ার হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। একই সাথে আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে করে সকল ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।